জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যদি আধিপত্যবাদের সামনে সরকার মাথা নত করে তবে জনগণ ছেড়ে কথা বলবে না। তিনি বলেন, সীমান্তে পুশিনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে, যা বাংলার জনগণ রুখে দেবে। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে 11 দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না 11 দল। একটি দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত ও দলীয় প্রভাব মুক্ত সার্বভৌম দেশ হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্যই আগামী বিপ্লব হবে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। সংস্কার আমরা যারা 11 দল আছি আমাদের সুবিধার জন্য না, সরকারি দলের সুবিধার জন্য না, সার্বিকভাবে বাংলাদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ রচনা করার জন্য। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল যারা গত 50 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে, সংগ্রাম করে আসছে। দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার কাঠের পুল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের সমর্থনে বিএনপি 2/3 ভোটে নির্বাচিত হয়েছে, সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না। জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাসই করি না। আমরাই একমাত্র দল যারা গণতন্ত্রের জন্য গত 50 বছর ধরে আমরা লড়াই করে আসছি, সংগ্রাম করেছি, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা লড়াই করেছি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি করেছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাচিত অবস্থায় ছিলেন এবং জনগণের সমর্থনে 2/3 ভোটে তার দল নির্বাচিত হয়েছে। সুতরাং আমাদেরকে গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। লালমনিরহাটের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল জনবল সংকটের কারণে এখনো চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে মাসিক ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রয়োজনীয় জনবল না থাকায় হাসপাতালটি চালু করা যায়নি, তবে দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ করে হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এছাড়া চিকিৎসক সংকটের কারণে কিছুটা স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা হবে। এই হাসপাতালের অনেক সমস্যা, অনেক আলোচনা হয়েছে, দীর্ঘ সময় আলোচনা করেছি। এখানে আমি বলেছি যে এটিকে অতি অল্প সময়ের ভিতরে যে কাজগুলো করা সম্ভব সেগুলো একটা বিবেচনা করেছি আমরা। এই বিশেষ করে এই যে 250 বেডের যে হাসপাতাল, এটা জনবল কাঠামোর কারণে এটা চালু করা সম্ভব হয়নি। এটা অল্প সময়ের মধ্যে যাতে চালু করতে পারি, জনবল কাঠামোকে আমরা নিয়োগ দিতে পারি, সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এবং সর্বোপরি যেটা আমি গুরুত্ব দিয়েছি যে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 নারী পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তবে বিজিবির করা অবস্থানের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় 2 দফায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুপুরে বিএসএফ এর সুখদেবপুর ক্যাম্পের সদস্যরা 20 নারী পুরুষকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পুশিনের চেষ্টা করা 20 জনের মধ্যে 11 জন নারী, 5 জন পুরুষ এবং 4 জন শিশু ছিল। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। বগুড়া সহ সারা দেশে বিভিন্ন মহলে সমালোচিত মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত 2টি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। জেলা প্রশাসক জানান,
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এজন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। ফরিদপুরে আগুন লেগে 4টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। আগুনে 4টি দোকানের অর্ধ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে দোকানের মালিকরা দাবি করেছে। দোকান মালিকরা জানায়, রাত 9টার দিকে সোনালী টায়ার হাউসের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সাথে সাথেই মুহূর্তের মধ্যে আশেপাশের শহীদ ইঞ্জিনিয়ারিং, খান মেশিনারিজ ও বিপ্লব মোটরসে ছড়িয়ে পড়ে দোকানগুলোতে থাকা টায়ার ও পরিবহনের মেশিনের পার্টস পুড়ে যায়। আগুনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে ওয়ালিং করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণ পর্যন্ত আগুন ভিতরে অনেকটাই ছড়িয়ে পড়েছিল এবং অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু ফায়ার সার্ভিস ইউনিট তারা লক কাটার দিয়ে কাটার পর বিএস সেট করে ধোয়ার মধ্যে তারা জীবন বাজি রেখে কাজ অব্যাহত রেখেছে। আশেপাশে আরও অনেকগুলো দোকান আছে, আর 5-7টা দোকান, সেগুলো এই আগুনের ক্ষয়ক্ষতি থেকে এবং আগুনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছেন। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষ ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপিতে মৎস্য খাতের অবদান প্রায় 2.53% এবং কৃষিজ জিডিপিতে প্রায় 22.26%-এরও বেশি। সকালে ময়মনসিংহের BFRI মিলনায়তনে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা গবেষণা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর শামসুল আলম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্রনাথ বিশ্বাস সহ অনেকে। জামালপুরে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। দুপুরে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনেই কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। মাদক বিরোধী সমাবেশে জেলা বিএনপি সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেস আলী মামুন, জেলা বিএনপি সহ সভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। নরসিংদী বেলাবতে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার দক্ষিণ ধুরু উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাজ এই সমাবেশের আয়োজন করে। বেলাবু উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসন 18 সংসদ সদস্য ফাহমিদা হক সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার বাইজিদ বিন মনসুর, বেলাবু উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, দুর্নীতি দমন কমিশনের সাবেক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী, বেলাবু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ, স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুখলেসুর রহমান সহ এলাকাবাসী ও সুধীজন। এবার ফরিদপুরের সালথায় মাদক ব্যবসা বন্ধে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়ে আলটিমেটাম দিয়েছে সাধারণ মানুষ। শুক্রবার উপজেলার রামকান্তপুর বাজার স্কুল মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেওয়া হয়। স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে আরও কঠোর সামাজিক কর্মসূচি নেওয়া হবে। সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধের প্রয়োজনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। শরীয়তপুরের সখীপুর থানার নিমতলা মুজাফফর কান্দি গ্রামের তরুণ উদ্যোক্তা আব্দুর রহিম সর্দার আধুনিক প্রযুক্তি নির্ভর পশুপালনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি খামারটি AIoT বেসড ডেইরি খামার প্রদর্শনী হিসেবে নির্বাচিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে নড়িয়া উন্নয়ন সমিতি এবং আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে PKSF। স্থানীয়দের মতে এই উদ্যোগ স্মার্ট কৃষি ও প্রযুক্তি নির্ভর প্রাণী সম্পদ ব্যবস্থাপনায় অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে। মাঝে মাঝে করতাম, ওনার সাথে মাঝে মাঝে করতাম না, ঘুরতাম ফিরতাম, সময় নষ্ট হইতো এটাতে। তো আমি ইউটিউবে ভিডিও দেখতাম গরুর খামারের, আর ওটা খামার করছি, অনেক ভালো আছি। পরিবার এখন স্বাবলম্বী। পাশাপাশি এরা কোনো ত্রুটি দেখা দিলে সেটা অ্যাপসের মাধ্যমে সেটা ফলো আপ করতে পারে। গাইবান্ধার সাদুল্লাপুরে 3 দিন ব্যাপী জাতীয় ফল মেলার 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই ফল মেলা অনুষ্ঠিত হয়। 3 দিন ব্যাপী এই মেলার উদ্বোধনী দিনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এই সময় তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে মেলার স্টল পরিদর্শন ও মেলার স্টলে রাখা বিভিন্ন ফল গুণগত মান যাচাই বাছাই করেন। পরিদর্শনকালে তিনি আরও বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিচর্যার মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধি সম্ভব। একই সঙ্গে উৎপাদিত ফল সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন। কুষ্টিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। জনবসতিপূর্ণ এলাকার পাশেই দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে শহরের সংগ্রহ করা ময়লা আবর্জনা। ফলে সৃষ্টি হয়েছে দুর্গন্ধময় পরিবেশ, যা এখন স্থানীয়দের দৈনন্দিন জীবনে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত তুলে ধরছেন জুবাইর রহমান। প্রায় 43 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া পৌরসভায় বসবাস করছে প্রায় 2,30,000-এরও বেশি মানুষ। এই বিশাল জনপদের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য ফেলা হচ্ছে শহরের পাশেই ঘনবসতিপূর্ণ এলাকায়। কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সেখানে জমে উঠেছে ময়লার স্তূপ। বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এই বর্জ্য গলে ছড়িয়ে পড়ছে আশপাশের সড়কে, ফলে বাড়ছে দুর্গন্ধ, দূষণ ও জনস্বাস্থ্য ঝুঁকি। এ অবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান নেয়নি কর্তৃপক্ষ। 11টা ওয়ার্ডের মাল এখানে পড়ার পর এখানে একটা পর্যন্ত নির্ধারিত টাইম, এই একটার ভিতরে যে মালটা এখানে পড়ছে এই মালটা আমরা এখান থেকে তুলি আবার নিয়ে যাই আমরা ভাগাড়ে ফেলে দিয়ে আসি। দুর্গন্ধে আমাদের বসবাস কষ্টকর, মসজিদের নামাজ পড়া এখানেও কষ্টকর, যাতায়াতে কষ্টকর, থাকা যায় না, নাকে রুমাল বেঁধেও থাকার অবস্থা আমাদের নেই। নাগরিক সেবার এমন বেহাল চিত্রে ক্ষুব্ধ স্থানীয়রা। জনস্বাস্থ্য আজ হুমকির মুখে, আর শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য যেন হারিয়ে গেছে এই বর্জ্যের স্তূপে। ভ্যানে করে এখানে নিয়ে আসি, এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। আগে অবশ্য দুর্গন্ধ ছড়াতো না, এখানে ছিল না, এখন এখানকার মানুষ এই সবসময় থুতু ফেলেন লাগছে। পৌরসভার ভিতরে না রেখে একটা নির্দিষ্ট জায়গাতে যদি রাখা হয়, সেটা শহরের অবশ্যই বাইরে। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, খুব দ্রুতই ডাম্পিং সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে এবং বিকল্প বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করা হচ্ছে। নিজস্ব বাউন্ডারি করা দরকার, যাতে ময়লাগুলো সেই ক্যাম্পাসের বাউন্ডারির মধ্যে ফেলে। আপনাদের এই আবর্জনাগুলো নির্দিষ্ট একটি জায়গায় ফেলবেন, যাতে জনদুর্ভোগ না হয়। নগর উন্নয়নের প্রতিশ্রুতি যেখানে পরিচ্ছন্নতার উপর নির্ভরশীল, সেখানে কুষ্টিয়ার এই বর্জ্য সংকট এখন নাগরিক জীবনের বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের একটাই দাবি, এই ময়লার দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। চট্টগ্রাম আসনের সংসদ সদস্য ইরশাদুল্লাহ বলেছেন, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা ও জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রমে মহল্লা কমিটিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। নগরের ঘাসিয়ারপাড়া মডেল মহল্লা কমিটির নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ নাসিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন লায়ন সৈয়দ মোর্শেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমেদ এবং ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পের লিখিত পরীক্ষা। হালি শহরের যুব ভবনে আয়োজিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুখলেসুর রহমান। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুন এবং ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড চট্টগ্রামের কোঅর্ডিনেটর মোহাম্মদ মাহমুদুল হাসান। এবার পরীক্ষা আবেদন করেছেন 1532 জনের মধ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন 225 জন এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণের সুযোগ পাবেন 75 জন। নওগাঁয় পৃথকভাবে 2টি আরসিসি রাস্তা ও ফুটপাথ আলো দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ পৌরসভার বাস্তবায়নে গোস্তহাটির মোড় থেকে নাপিতপাড়া মোড়, লাটাপাড়া ও আরজি নওগাঁ পর্যন্ত রাস্তার কাজের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম থলু। এই সময় নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপসহকারী প্রকৌশলী সেলিম রেজা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর আনসার ক্লাবের 3য় তলায় অবস্থিত অপরাজেয় বাংলাদেশের চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পথশিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা এস কে খোদা তুতন,
বর্তমান চেয়ারম্যান লায়ন মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব আলাউদ্দিন আরাফাত, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, সমাজের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শিশুদের সুস্থ বিকাশ ও পুষ্টি ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিক সংগঠন, সমাজের সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ঢাকার ধামরায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা SDI এর আয়োজনে চাকুরির মেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চাকুরির মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। এ সময় কেক ও ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SDI এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার রেইস প্রকল্প PKSF বিল্লাল হোসেন, SDI এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন ও জোনাল ম্যানেজার অভিজিৎ কুমার দেবনাথ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে একটি সংগঠন পরিচালিত মক্তব এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মোট 40 জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয় এবং সবক প্রদান করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা কাজী নিজামুদ্দিনের সভাপতিত্বে এবং সাংবাদিক মনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির আইয়ুজুর রহমান সরকার। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমান বিন মুস্তাক, ভুরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক সহ অনেকে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় সচেতনতামূলক র্যালি আলোচনা সভা করেছে একটি সামাজিক সংগঠন। শুক্রবার কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে এই র্যালিটি বের হয়। সংগঠনের আহ্বায়ক আব্দুল মঈদ বাবুলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর AKM মতিনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ, কুষ্টিয়া মহিলা দলের সভাপতি কুমকুম রহমান সহ অন্যান্যরা। ইনশাল্লাহ আমরা আমাদের কুষ্টিয়াকে, আমাদের এই গ্রিন কুষ্টিয়া ক্লিন কুষ্টিয়ার উদ্যোগে আমরা অবশ্যই এটাকে গ্রিন কুষ্টিয়া এবং ক্লিন কুষ্টিয়া করে ছাড়ব। হামলা ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকাল 11:30টায়। শহরের চৌরাস্তা মোড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় পৃথক মন্ত্রণালয় গঠনেরও আহ্বান জানান তারা। একই দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সে সময় পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কানন কুমার দাস, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বগুড়া মহানগরের ৭ মাথা 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিক্ষোভ মিছিলে সংগঠন দুটি নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিকে হামলা ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং জেলা বিএনপি সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে 5 বারের সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশিদকে বাদজুহর শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শেরপুর কবরস্থানে দাফন করা হয়েছে। রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে শুক্রবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা, বাদরসা নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন।